শীতের রাতে আমি, আমার বড় আপু এবং তার বান্ধবী একসাথে শুয়েছিলাম। বাড়ি ভর্তি মেহমান। জায়গা না থাকায় যা হলো আর কি। আমি, আপু এবং তার বান্ধবী রাতে একসাথে ঘুমানোর পর গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে এলোপাতাড়ি করার চেষ্টা করছে। ঘুম থেকে চোখ মেলে দেখি আপু এবং তার বান্ধবী মিলে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আমজাদ হোসেন। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো সেটি হলো আমি যখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা, তখন কিন্তু আমার বয়ঃসন্ধিকাল। বয়সের তাড়নায় শুধু চোখের মধ্যে রঙিন অনেক কিছুই ঘুরপাক খায়। আর নতুনের সন্ধান করি কিভাবে একটু নিজেকে ভালো রাখা যায়। মাঝে মাঝে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং গল্পের বই পড়ি। প্রায় আমি কিছু রোমান্টিক গল্পের বইও পড়ি। উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কোনো বয়ঃসন্ধিকালের কিছু গল্পের বই পাই তাহলে আমি আরও খুব মনোযোগ দিয়ে পড়ি। বয়সের তাড়নায় আমার মনে শুধু উতাল পাতাতেও খেলে। আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে দেখলে শুধু হাঁ করে চেয়ে থাকি। আর কল্পনায় তাদের দেখে দেখে মাঝে মাঝে রাতে গোপন কাজ করতাম। আর মনে মনে ভাবতাম, যদি কাউকে পাইতাম তাহলে অনেক মজা করে উপভোগ করতে পারতাম। মনে শুধু তখন একটি কল্পনাই, কিভাবে মেয়েদের সাথে প্রেম করতে পারতাম আর তাদের সাথে একটি মজা করতে পারতাম। বেশিরভাগ সময় মনে মনে ভাবতাম, হয়তো আমিও একদিন এইরকম রোমান্টিক মুহূর্ত পাব আমার জীবনেও কোনো না কোনো এক সময়। এই রকম সুবর্ণ সুযোগ আসবে। মনের মধ্যে সব সময় উতাল পাতাল ঢেউ উঠত। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মজাদার গান শুনতাম। আর যদি কোনো আমার সমবয়স্ক মেয়ে পাইতাম তাহলে তার সাথে বেশি বেশি গল্প করতে মন চায়। ভালোবাসার কথা বলতে মন চায়। মন চায় তো তাদের সাথে অন্য এক দুনিয়ায় হারিয়ে যায়। মোট কথা বন্ধুরা, আমার মধ্যে তখন পুরোপুরি বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আমার মাঝে তখন প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে, গলার আওয়াজ সবকিছুই বড় হয়ে গেছে। এমনকি নিচেও প্রচুর গজিয়েছে। কিন্তু হায়, এসব হলে কি হবে? আমার চেহারায় কোনো মায়াগোর প্রতিছায়ার চিহ্ন পড়ল না আজও। আমি দেখতে ছিলাম অনেকটা সরল শিশুর মতোই। কেউ দেখলে জীবনে কল্পনাই করবে না যে আমি এত সরল। যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে আমি নির্জন জায়গায় একটি গোপন কাজ করতাম, যে কাজটি প্রায় প্রত্যেক পুরুষই বয়ঃসন্ধিকালে সবচেয়ে বেশি করে থাকে। কিন্তু আমাকে দেখলে কেউ ভাবতেও পারত না যে আমি এই গোপন কাজটি করি। মাঝে মধ্যে স্নান করতে গিয়েও ওয়াশরুমে পানি টেপ ছেড়ে দিয়ে মনের ইচ্ছামতো সুন্দরী মেয়েদের কথা ভাবতাম। আর ইচ্ছামতো এই কাজটি করতাম। যাই হোক বন্ধুরা, মূল ঘটনায় আসি। আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী। আমরা এক ভাই এক বোন। বলতে পারেন আমাদের সুখী পরিবার। বোন হলো আমার বড়। আমার বোনের নাম উর্বশী। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়ে। আমার বোনটি অনেক কিউট এবং মিষ্টি। কি দারুণ তার চেহারা! ছোটবেলায় সে আর আমি একসাথে থাকতাম। তাকে নিয়ে কত কানামাছি খেলতাম। যাই হোক, এখন আমিও বড় হয়ে গেছি। সেও বড় হয়ে গেছে। কিন্তু সে আমার থেকে অনেক বড়। প্রায় 6 বছরের বড়। তার দৃষ্টিতে এখনো আমি খোকা। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসত। সে ঢাকা ইউনিভার্সিটিতে একটি মেসে থাকে। বছরে 2-4 বার আসে বাড়িতে বেড়ানোর জন্য। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যে আমার বড় বোন এত সুন্দর আর স্মার্ট হয়ে গেছে তা মাঝে মাঝে সে বাড়িতে আসলেই বুঝতে পারতাম। মোট কথা, সে এত সুন্দর আর এত লাবণ্যময়ী এবং আবেদনময়ী হয়ে গেছে তা আগে আমার চোখে কখনো ধরা পড়ে নাই। তাকে দেখলে মনে হয় যেন সুপার হিরোইন। কি বলবো বন্ধুরা, যদিও সে আমার নিজের বোন, তারপরেও তাকে দেখে আমার মাথা ঘুরে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি তার প্রেমে পড়ে যাই। আবার সেই সাথে প্রচুর মেধাবী বটে। কি যে করি, মাথায় কোনো আইডিয়া আসতেছে না।
তখন মাথায় এক শয়তানি বুদ্ধি কাজ করে। আপু যখন বাড়িতে আসত, তখন প্রায়ই আমি লুকিয়ে লুকিয়ে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতাম। কি সুন্দর দেখতে! তাকে দেখলেই মনে হতো আমি তার প্রেমে পড়ে যাই। দেখার সাথে সাথেই আমার হয়ে যেত। তারপরেও মনে মনে ভাবতাম যদি আমার বোনকে আমি ফাঁদে ফেলতে পারতাম, তাহলে হয়তো আমার মনের আশা পূর্ণ হতো। এত সুন্দর, এত লাবণ্যময়ী, হয়তো আমি আর জীবনে কোনোদিন পাব না। এই ভেবে ভেবে আমার দিন কাটতে লাগল। কিন্তু এই দুঃখে আমার বেশি দিন থাকতে হয়নি। আমার জীবনে কিছুদিন পরেই এমন একটি ঘটনা ঘটল, যা চিন্তা করলে এখনো আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয়। আমার প্রথম কাজের অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারব না। মনে হচ্ছিল জীবনে এর চাইতে সুখ আর কিছু হতে পারে না। তারপরও আপনাদের বলছি। ঘটনাটি অনেক আগের। 2022 সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। অনেক ফ্রি টাইম। তার উপর আমাদের গ্রামেও প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বেরো হতে পারছিলাম না। এমন সময় আমার উর্বশী আপু ফোন করে জানাল, সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়িতে আসছে। উর্বশী আমার বড় বোন। ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায়। তাই পড়ালেখার সুবাদার্থে ও ঢাকায় থাকে। বছরে 2 থেকে 4 বার গ্রামে আসে। আপু এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে। তাই ঘরের সবাই আনন্দিত। ঘরের সবাই বলতে আমি মা আর বাবা ছাড়া তো আর আমাদের কেউ নেই। উর্বশী আপু জানালো ওরা ডিসেম্বর মাসের 25 তারিখ গ্রামে আসবে। বলল থাকবে সপ্তাহখানেক। এই কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা। বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করা শুরু করলাম। অপেক্ষা করতে করতে যেন আমার দিন কাটছিল না। দেখতে দেখতে 25 তারিখ চলে এলো। আমি যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের অপেক্ষা করতে লাগলাম। সন্ধে 7টার সময় আপু আর তার বান্ধবী আমাদের বাড়িতে পৌঁছলেন। ঘরে ঢুকেই আপু বলতে লাগলেন, গ্রামে এত ঠান্ডা রে বাবা, সারা গা একেবারে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেয়ার পর আপু তার বান্ধবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। আপুর বান্ধবীর নাম রামেলা। রামেলাকে দেখার সাথে সাথেই আমি আরো পাগল হয়ে গেলাম। সে তো দেখছি আমার আপুর চাইতে আরো বেশি সুন্দরী। কি ঠাসঠাসা চেহারা! দেখেই মনটা শান্তিতে ভরে গেল। রামেলা টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। আমার চোখের মধ্যে সবকিছু জল জল করে ভাসছে। কিন্তু সোয়েটারের আড়ালে তাকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখেই বোঝা গেল তার সবকিছুই খুব চমৎকার। আপু মা বাবার সাথে রামেলার পরিচয় করিয়ে দেবার পর আমার কাছে আসলো, রামেলাকে বলল, এই হলো আমার ভাই আমজাদ হোসেন, দেখতে হালকা পাতলা হলে কি হবে, এইবার ক্লাস 10-এ উঠবে। তারপর আপু রামেলাকে বলল, আমজাদ হোসেন খুব লাজুক ছেলে। আমার বোন তার বান্ধবীকে বলতে লাগল, দেখ রামেলা, তোকে দেখে আমার ভাইটা কি লজ্জা পাচ্ছে। রামেলা সাথে সাথে আমাকে বলল, হোসেন ভাই, আমাকে তোমার লজ্জা পাবার কিছু নাই। আমি তো তোমার বোনের বান্ধবী, মানে বোনে তো। প্লিজ ভাইয়া, তুমি আমাকে দেখে লজ্জা পেও না। তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, তোমার আপুর সাথে যেরকম কথা বলো। আমি হ্যাঁ রোধক মাথা নাড়লাম। এভাবেই রামেলার সাথে আমার প্রথম আলাপ হয়। তো সময় গড়ালো, দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মা আমাদের ডাকলেন খাওয়ার জন্য। ইতিমধ্যে রামেলার সাথে আমার অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10টা 30 বেজে গেল। 10টা 30 আমাদের গ্রামের হিসাবে অনেক রাত। তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠল। আমাদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই। অতিথি কেউ এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়া। 2টাই শোয়ার রুম। এক রুমে মা আর বাবা ঘুমান, অন্যটায় আগে আমি আর আপু ঘুমাতাম। আপু আর আমার বিছানা যদিও আলাদা ছিল, তারপরও এক রুমেই থাকতে হতো। যেহেতু আপু ঢাকা থেকে আসছেন, সাথে তার বান্ধবীও, তাই মা আগে থেকেই দুটো বিছানায় সুন্দর করে রেখেছেন। শীতের সময় বিধায় দুটো বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানা যখন 2টি, তাই কে কোনো বিছানায় ঘুমাবা তা নিয়ে আমি, আপু আর রামেলা ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম, ঠিক হলো, আমি আর রামেলা এক বিছানা, আর ডান্নটায় আপু ঘুমাবে। সিদ্ধান্ত আপুই বলে দিলেন। কারণ হিসেবে বললেন,
রামেলার সাথে আমি যেন একটু গল্প সল্প করি তাই। তো শীতের রাত, আমাদের সবার শরীর ঠান্ডায় একেবারে নাজেহাল। আপু, রামেলা, আমি রাত 12টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ হবার পর এখন ঘুমানোর পালা। আপু আর রামেলা ঘুমানোর কাপড় পরে নিলেন। আমি আর রামেলা শুয়ে পড়লাম। আপু অন্যটায়। রামেলা আর আমি এক লেপেই ঘুমাতে হবে। কারণ বিছানায় একটি মাত্রই লেপ। লাইট নিবানোর পর ঘর অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট যার কারণে রুমটি প্রায় ঘুটে ঘুটে অন্ধকার। এই অন্ধকারে আমি আর কি করব? রামেলার সাথে একটু আধটু গল্প করতে শুরু করলাম। আমরা গল্প করতে করতে হঠাৎ দেখলাম আপু ঘুমিয়ে গেছে। আপুর এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না। আমি হলাম আপুর উল্টো প্রকৃতির। আমার ঘুম সহজেই লাগতে চায় না। ঘুমাতে অনেক রাত হয়ে যায়। মিতার সাথে শুয়ে কথা বলে জানলাম ও আমার মতো। ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা? রামেলা আর আমি কনকনে শীতের রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলাম। রামেলা আমাকে বলল, তোমাদের এখানে তো অনেক ঠান্ডা, লেপেও ঠান্ডা হয়ে আছে। আমি বললাম, হ্যাঁ আপু ঠিক বলছেন। রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়তে থাকে। রামেলা শুনে ভয় পেয়ে গেল। বলল, হায় ভগবান, আজ না জানি কি ঠান্ডা লাগবে। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবার কিছু নেই। আমি আছি তোমার সাথে। তুমি কোনো চিন্তা করো না। তারপর গল্প করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হলো তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে মজা করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমে। ওমা, আমি ঘুম থেকে একটু ওঠে দেখি আপুর বান্ধবী আমাকে বাচ্চা মনে করে আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। গভীর রাতে হঠাৎ কেউ আমাকে নিয়ে এলো পাতারি করার কারণে। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার ফলে আমি চোখ মেলে দেখি আমার দিদি আর তার বান্ধবী মিলে আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। আমি তাদের আচরণ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তারপর তারা আমায় বলে, তুমি যদি আমাদের কথা শুনো তাহলে আমরা তোমাকে কিছু করব না, আর যদি না শুনো তাহলে মেরে ফেলব। আমি বললাম, না আপু, আমি তোমাদের সব কথা শুনব। আর আমিও তখন মনে মনে ভাবলাম, এত মেঘ না চাইতেই জল। এতদিন আমি মনে মনে যা পোষণ করতাম তা তো দেখি আজ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। তারপর আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বন্ধুরা তারা দুইজন আর আমি একা। কি করে তাদের সাথে পারি? তারপরেও আমি অনেক চেষ্টা করলাম তাদের খুশি করতে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের সকলেরই সেদিন ছিল জীবনের প্রথম এমন অভিজ্ঞতা, যার কারণে প্রথমবার একটু সমস্যা হলেও যখন প্রথম আমি তাদের সাথে কাজ করতে যাই, আমি কিভাবে কাজ শুরু করব কিছু বুঝে উঠতে পারলাম না। তার আপু তার বান্ধবী মিলে আমাকে শিখিয়ে দিল আমি কিভাবে কাজ করতে হবে। তারপর বন্ধুরা, আমি একাই আপু এবং তার বান্ধবীর সাথে সারা রাত ইচ্ছামতো কাজ করে আমার মনের আশা পূরণ করলাম। তবে প্রথম প্রথম আমার একটু অসুবিধাই হয়েছিল। তারপর আমার কাছে অনেক মজা লেগেছিল। তাদেরও প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল। একটু পর তারা স্বাভাবিক হয়ে গেল। বন্ধুরা, প্রকৃতপক্ষে সেদিনের রাতটা আমার জীবনের স্মরণীয় রাত। সেদিন এত আনন্দ পেয়েছিলাম যা তোমাদের ভাষায় বোঝাতে পাবো না। তারপর বন্ধুরা প্রায় এইভাবে এক সপ্তাহ পর্যন্ত আমাদের হয়েছিল। এক সপ্তাহ পর আমার আপু এবং তার বান্ধবী ঢাকায় চলে গেলে। তবে তারা ঢাকা চলে যাওয়ার কারণে কিছুদিন আমার মনটা খারাপ ছিল। এতদিন তাদের কাছ থেকে আমি যা পেয়েছি হয়তো তা আমি আর কোনোদিন পাব না, এই ভেবে আমার চোখে জল চলে আসলো। তারপরেও নিজেকে সান্ত্বনা দিলাম, যাই হোক অবশেষে অনেক দিনের ক্ষুধার্তের মধ্যে একটু তো খেতে পারলাম। যা খেয়েছি তাতে 6 মাস চলবে। বন্ধুরা, এরপরেও আমার আপু যদি ঢাকা থেকে আসতো, তার সাথে আমার এরকম হতো। আস্তে আস্তে আমিও তার সাথে একদম ফ্রি হয়ে গেছিলাম। বন্ধুরা, এরপর থেকেই আপু যখনই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসতো তখনই সে আর আমি এরকম ইন্টারেস্টিং কাজ করতাম। এভাবেই কেটেছিল আমার বয়ঃসন্ধিকাল। সত্যি আজকে সেই বয়ঃসন্ধিকালটাকে আমি খুব স্মরণ করি এবং সারা জীবন স্মরণ করব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে
তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গ্রামের সমস্ত মহিলারা খুবই অসহায় হয়ে সেই ঘরে যেতে বাধ্য হয়েছিল। আর তাদের মতো আমি অসহায় ছিলাম। তাই আমাকেও সেই ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। যদিও আমি জানতাম এই ঘরে যে মহিলা যায়, ফিরে আসার সময় তার অবস্থা আগের মতো থাকে না। তাদের সাথে এমন কিছু হয় যার কারণে তারা চিৎকার করতে থাকে। তারপরে তাদের অবস্থা এমন হয় যে তারা হাঁটাচলা করতে পারে না। তাদেরকে ধরে বাড়ি অবধি পৌঁছে দিতে হয়। এরকম জায়গায় কেউ যেতে চাইবে না, এটা তো নিশ্চিত। তাই তারাই যায় যারা খুব বেশি অসহায় হয়। আমিও খুব অসহায় ছিলাম। তারপরেও আমার খুব বেশি ভয় করছিল। তার উপরে আমার স্বামী জানত না যে আমি এখানে যাচ্ছি। যদি কোনো মহিলা এই ঘরে যেত, আর তার স্বামী এ কথা জানতে পারত, তাহলে সে তাকে ছেড়ে দিত। আমার স্বামী তো এমনিতেই খুব রাগী ছিল। তাই সে যদি এই কথা জানতে পারত তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিত। কত যে কোনো কথাতে এমনিতেই রেগে যেত। তাই আমি ওর সাথে কোনো কথা বলার আগে 10 বার ভাবতাম। এখন হয়তো আপনারা বুঝেছেন যে আমাদের সম্পর্ক কতটা অদ্ভুত ছিল। কিন্তু এই দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক অদ্ভুত অদ্ভুত রকমের হয়। যেমন প্রথমেই বলেছি যে যদি কেউ খুব অসহায় হয় তাহলে সে এই ঘরে যেতে হয়। কিন্তু আমি কেন অসহায় ছিলাম? আর কিভাবে এই অবস্থায় পৌঁছে গেছিলাম? আমি সেই ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, তখন সামনের দৃশ্য দেখে আমার কলিজাটা কেঁপে উঠত। কেননা এই ঘরে তো আমার স্বামী সমস্ত মহিলার সাথে যা করেছিল তা জানলে তোমাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, তোমাদের জন্য খুব কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। তাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম ফরিদা। আমরা যে গ্রামে থাকতাম সেই গ্রামে খুবই কম লোক থাকত। এখানে খুব বেশি মানুষ থাকত না। কিন্তু যতগুলো ফ্যামিলি ছিল তাদের বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেই থাকত। সবাই বলতো যে এই গ্রামে কারো অভিশাপ আছে। সেই কারণেই লোকজন এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আমরা গরিব ছিলাম, সেই কারণে কোথাও যেতেও পারতাম না। আমি খুবই সুন্দরী ছিলাম। তাই বাবা বলতো যে আমি নিজের মেয়ের বিয়ে এমন বাড়িতে দেব যাদের অবস্থা আমাদের থেকে ভালো হবে, যাতে তুমি অন্তত ভালোভাবে থাকতে পারিস। কিন্তু যে লোকটা আমার জন্য সম্বন্ধ নিয়ে এলো, সে আমাদের থেকেও বেশি গরিব ছিল। আমার বাবা তবুও তো আমাদের গ্রামের পোস্ট অফিসে চাকরি করত। কিন্তু এই ছেলে তো লোকের দিনমজুর ছিল। ছেলেটি আমার বাবাকে বলল যে আমি সৎ মানুষ এবং আপনার মেয়েকে ভালোবাসি। এ খুব খেয়াল রাখব। আমার বাবা আমার কাছে এই ছেলেকে ভালোবাসে কিনা জিজ্ঞেস করলে আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই। তখন বাবা বলল, তাহলে এই ছেলেটা তোর জন্য পাগল হয়ে গেল। কিভাবে? তুই নিশ্চয়ই এর সাথে কোনো কথা বলছিস, আরও কোনো ইঙ্গিত দিয়েছিস। আমি বললাম, তুমি আমার কথা বিশ্বাস করো, এরকম কিছুই না। কিন্তু সেই ছেলেটা খুব চালাক ছিল। সে আমাকে বাবার চোখে ছোট করে দিল। যদি কেউ কোনো মেয়ের পেছনে ওর বাড়িতে এসে বলে যে আমি আমার মেয়েকে ভালোবাসি, তাহলে মেয়ের উপরে আঙুল ওঠে যে তোর পিছনে একটা ছেলে পাগল হয়ে গেছে। তাহলে কি সে হাতেই পাগল হয়ে গেছে? তার মানে তুই নিশ্চয়ই কিছু বলছিস। এখন আমি যাই বলতাম না কেন, তারা এটাও বলতো যে আমি মিথ্যা বলছি। এই কারণে আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। সেই ছেলেটি আমার বাবাকে আরও বলল যে আপনার মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু ভয়ের কারণে আপনার সামনে বলতে পারছে না। আমার উপরে আমার বাবার অনেক আশা ছিল। আমাকে নিয়ে তাদের খুব অহংকার ছিল। কিন্তু আজকে এসব শুনে সে বলল, তুই যেসব করেছিস তাতে আজকে থেকে তুই আমার জন্য মরে গেছিস। এখন তোর বিয়ে যেখানেই হোক আমার কোনো পার্থক্য পড়বে না। তার পরের দিন আমার সম্বন্ধেও সেই ছেলেটির সাথে করে দেওয়া হলো। বিয়ের পরের বাসর রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও এসব কেন করছে, কেন আমার বাবার চোখে আমাকে ছোট করে দিয়েছে। তখন সে বলল, যদি আমি এসব কিছু না করতাম তাহলে তুমি কখনোই আমার বড় হতে না।
আমি তোমাকে খুব ভালোবাসি। তাই তোমাকে পাওয়ার যে উপায় আমার মাথায় আসে আমি তাই করি। আমি বললাম, তোমার এই পদ্ধতি জঘন্য ছিল। আর আমি কখনোই তোমাকে ভালোবাসব না। কখনোই তোমাকে আমার কাছে আসতে দেব না। তোমাকে নিজের স্বামী রূপে স্বীকার করব না। যদি তুমি আমাকে ছাড়তে চাও তাহলে ছেড়ে দাও। তুমি আমার সমস্ত মান সম্মান নষ্ট করে দিয়েছ। আমি তো মনে মনে পাকা সিদ্ধান্ত করে নিলাম। কিন্তু পরের দিন সে নিজের ক্ষতি করার চেষ্টা করল। তখন ওর মা বলল যে, আমার ছেলে তোমার জন্য মরতে যাচ্ছে। তুমি ওর সাথে কেন এরকম করছো? এই মেয়ে এত অহংকার করো না। সেই মেয়ে খুবই ভাগ্যবতী হয়, যার স্বামী তাকে এরকম ভালোবাসে। আমিও চাইতাম না যে ও নিজের জীবন নিয়ে নিক। তাই আমি গিয়ে ওকে থামালাম। দিন এভাবেই কাটতে লাগল আর তারপরে আমরা দুজন একে অপরকে স্বীকার করে নিলাম। ও বলল, তোমার বাবার ও তোমার উপর ভরসা করা উচিত ছিল। আমি যদি তোমাকে পাওয়ার জন্য কিছু করেছিলাম। কিন্তু তোমার বাবার এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেওয়া ঠিক হয়নি। তার তো তোমার উপর কোনো ভরসাই ছিল না। ওইসব কথা বলে আমার হৃদয় বাবার জন্য বিষ ভরে দিয়েছিল। তার উপরে আমার বাবা আমার সঙ্গে কথা বলতো না। দিন এভাবেই কাটছিল। আমার স্বামী আমার উপর অনেক বিধিনিষেধ লাগিয়ে রেখেছিল। কিন্তু ও এই সমস্ত বিধিনিষেধকে বলতো যে, এইসব ভালোবাসার জন্য ও বলতো যে, একলা বাইরে যাবে না, আমি চাই না যে আমি ছাড়া অন্য কেউ তোমাকে দেখুক। কারো সঙ্গে কথা বলবে না। নিজের শাকিল কথা শুধু আমার সঙ্গেই বলবে। আর আমি যখন বাড়িতে আসব তখন সমস্ত কাজকর্ম ছেড়ে আমার কাছে এসে বসবে। এই সমস্ত জিনিস দেখে আমার শাশুড়ি খুব রাগ করত। কিন্তু তারা একটা কথা শুনত না। তারপর একদিন আমি ভাবলাম, কিভাবে কেউ হঠাৎ করে এসে আমাকে পাগলের মতো ভালোবাসতে পারে। আমার স্বামী বলতো, কোনো মহিলার কাছে স্বামীর এরকম ভালোবাসা একটা স্বপ্নের মতো। কিন্তু আমার কাছে এটা ডাক্তারের দেওয়া ওষুধ। এর মতো করা ছিল। ও শাকিল সত্যিই আমার জন্য এরকম ভালোবাসা ছিল না, নাকি এই সমস্ত কিছু নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য দেখাত? এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। তাই সত্যিটা জানার জন্য আমি একদিন রান্না করতে পারব না বলে দিলাম। স্বামীকে, আজকেই তোর ক্লাস নেব। আমিও সেটাই দেখতে চাইতাম। যে সকালে আমি তাকে বলেছিলাম যে আমার শরীর খারাপ। তখন ও বলেছিল, যদি কাজ করতে পারো তাহলে করে নিও, না হলে আরাম করো। যখন সকালে উঠেছিল তখন ব্যবহার আমাদের দুজনের প্রতি একই রকম ছিল। এই কারণেই আমি দেখতে চাইতাম যে ও কি করে। ও যখন বাড়ি ফিরে এলো তখন আমার শাশুড়ি আমার বিরুদ্ধে ওকে বলতে শুরু করে দিল। শাশুড়ি বলছিল, মহারানী তো বিছানায় শুয়ে আছেন আর বলছেন তার শরীর ভালো নেই। সে কোনো কাজই করেনি, আমাকে সমস্ত কাজ করতে হয়েছে। তুই কি ধরনের মেয়ে নিয়ে এসেছিস? যখন তখন বাহানা করবে, যখন ওর মন চায় তখনই কাজ করবে, যখন মন চাইবে না তখন করবে না। এসব কথা আমার স্বামী নিজের মায়ের মুখে শুনে তারপরে বলল, ওর শরীর সকালবেলা থেকেই খারাপ। আর সেটা আমাকে বলেছিল। এখন যদি একটি লোকের শরীর খারাপ থাকে তাহলে সে কাজ করবে কিভাবে? আর তুমি এই ধরনের কথা বলছো কেন? তাহলে কি তোমার হৃদয়ে আমার বোনের জন্য একটু দয়া মায়া নেই? তুমি কি তাকে ঘৃণা করো যাকে আমি ভালোবাসি? যখন এই কথা বলল তখন আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে আমার শাশুড়ি বলল, না বাবা, আমি তো বলেছিলাম যে ওই বাড়ির বউ। তখনই আমার স্বামী এমন একটা কথা বলল যে আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, ওই বাড়ির বউ নয়, এই বাড়ির মেয়ে। যদি তোমার মেয়ে এরকম করত তাহলে কি তুমি তার বিরুদ্ধে এরকম ভাবে অভিযোগ করতে পারতে? আমার শাশুড়ি এমন ভাবে হতভম্ব হল যেন তার সমস্ত আশা ভরসা ভেঙে গেছে। এরপরে তিনি তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, তাহলে একে ডাক্তারের কাছে নিয়ে যাও যাতে তাড়াতাড়ি করা ঠিক হয়ে যায়। এসব কথা শুনে আমার চোখে আনন্দের জল চলে এল। কেননা এই লোকটা আমায় সত্যি ভালোবাসে। ভালোবাসা তো পেয়ে গেছি, কিন্তু এই বাড়িতে খুবই অভাব অনটন ছিল। সেখানে খাওয়া দাওয়ার অভাব লেগেই থাকত, কেননা আমার বর একাই ইনকাম করত। কিন্তু এই বাড়িতে আমার শাশুড়ি আর আমার স্বামীর দুই বোন ছিল, যাদের একজনের বিয়ে হয়নি, কিন্তু আরেকজনের বিয়ে হয়ে গেছে। যার বিয়ে হয়েছে সে প্রায় দিনই নিজের বাচ্চাদের নিয়ে চলে আসত। আমার সন্তান হচ্ছিল না বলে আমার শাশুড়ি আমাকে একবার কথা শুনিয়ে দিল। তারপর আমার স্বামী তাকে এমন কথা শোনাল যে
সে দ্বিতীয়বার আমাকে আর কখনো কথা শোনায়নি। আমার স্বামী এসব শুনে চুপ হয়ে থাকত। কিন্তু যদি শাশুড়ি বেশি কিছু বলত, তাহলে তার উত্তরে আমার স্বামী বলত যে, ভালোবাসি আমি তাকে, এখানে থাকতে থাকতে একজনের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। সে আমাকে বলেছিল যে আজকাল গ্রামে একজন সাপুড়ে এসেছে, যে আগে গ্রামে গ্রামে খেলা দেখিয়ে বেড়াত। তারপরে সে এমন একটা সাপ পেয়েছে, যেটা খুব অদ্ভুত। সেই সাপটা পেয়ে তার দিন বদলে যায়। সেই প্রাণী সাপের কাছে গেলে স্বপ্ন পূরণ হয়, কিন্তু একটা প্রাণী সাপ তার কাছে গেলে যে কোনো উদ্দেশ্য সফল হয়ে যায়। এই কথাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি গ্রামে বড় হয়েছি, তাই আমার মধ্যেও এইসব অন্ধবিশ্বাস ছিল। কিন্তু এখন যখন আপনাদের এই গল্প শোনাচ্ছি, তখন বুঝতে পারি যে এরকম কখনোই হয় না। কিন্তু সেই সময় আমিও এই জিনিস বিশ্বাস করতাম। আমি আমার বান্ধবীকে বললাম যে, হ্যাঁ, এই সাপুড়েরা অনেক কিছু জানে হয়তো। এই জন্যই মানুষ সাপকে পুজো করে। কেননা কোথাও না কোথাও থেকে তো সাপকে পুজো করার ব্যাপারটা শুরু হয়েছে আমার। বান্ধবী বলল, হ্যাঁ, কিন্তু কাজটা খুবই অদ্ভুত। লোকে বলে এই সব কিছু ঠিক না। এই জন্যই তো সাপুড়ের মাঝে মাঝে আসে। আর সে তার থাকার ঘর বানিয়ে রেখেছে, যেখানে সে মহিলারা স্বপ্ন পূরণে মুখ লুকিয়ে সেখানে যায়। আমি বললাম, এতে কষ্ট হয় না? তখন ও বলল, কষ্ট তো হয়, কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু সহ্য করতে হয়। এমনিতেও যখন কারো মা হতে হয়, তখন তাদেরও কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যখন মা হয়ে যায়, তখন তার জীবন খুশিতে ভরে ওঠে। আমি বললাম, হ্যাঁ, যখন তোমাকে বন্ধ্যা হওয়ার কথা শোনানো হয়, তখন তুমি চুপচাপ এটাই ভাবতে থাকো যে তোমার স্বামী তোমাকে ছেড়ে দেবে না। তো ও বলল, হ্যাঁ, এরকমই হয়। এরপরেও আরো বল, আমার দিদি মা হতে পারছে না, তাই দিদি সেখানে যেতে চাইছে। কিন্তু এই সাপুড়েকে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে আসে, হঠাৎ করেই চলে যায়। এই সমস্ত গল্প আমি বিশ্বাস করে নিলাম। এরপরে যখন বাড়িতে এলাম, তখন সামনের দৃশ্য দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে আমার স্বামী আলমারি পিছনে কিছু লোকও ছিল। সেই সময় হঠাৎ আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল, আর তাড়াতাড়ি করে সেখান থেকে পেছনে সরে গেল। আমি তাকে বললাম, কি হয়েছে? তখন সে বলল, আমি সাদা রঙের জামাটা খুঁজছি। আমি বললাম, সেটা তো আমি আয়রন করে বাথরুমে রেখে দিয়েছি। তখন ও বলল, তাহলে আমি স্নান করিনি। ও স্নান করতে চলে গেল, আর আমি চা বানাতে যাচ্ছিলাম। কিন্তু চা বানাতে যাওয়ার আগে আমি আলমারিতে দেখলাম যে আমার স্বামী কি করছিল। আমি সেই সমস্ত মহিলাদের মতো ছিলাম না, যারা নিজের স্বামীর উপর সন্দেহ করে। কিন্তু আমি নজর অবশ্যই রাখতাম। আমি দেখতে চাইতাম যে ও কি করছিল। তাই যে জায়গাতেও খুঁজছিল, আমি সেই আলমারির যে জায়গার কাপড় সরালাম। কিন্তু এটা দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো যে সেখানে অনেকগুলো ৫ টাকার নোট ছিল। আমি গুনতে তো পারলাম না, কিন্তু সেখানে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ছিল। আমি সেগুলো সেই জায়গাতেই রেখে চা বানাতে চলে গেলাম, আর চা বানিয়ে নিজের স্বামীর কাছে এসে বসলাম। আমরা যখনই চা খেতে একসাথে বসতাম, লক্ষণীয় আমার প্রশংসা করত, নিজের ভালোবাসার প্রকাশ করত। এছাড়াও ও বাড়ি থেকে কাজে যাওয়ার সময় আমার সঙ্গে এমনভাবে কথা বলত যেন দুবাইয়ে যাচ্ছে। আর যখন কাজ থেকে ফিরে আসত, তখনও এমনভাবে কথা বলত যেন বহু বছর পর ফিরে এসেছে। তারপরে আমাকে জিজ্ঞেস করত, তোমার কোনো জিনিস দরকার? আমি তোমার জন্য নিয়ে আসব। যদি ওর কাছে খুব বেশি টাকা থাকত না, এই কারণে আমি না করে দিতাম যে আমার কিছুই দরকার নেই। এছাড়াও আমরা যখন চা খেতে বসতাম, তখনও আমার চোখের দিকে তাকিয়ে থাকত, আর এমন এমন সুন্দর সুন্দর কথা বলত, যেমনটা সমস্ত মেয়ে শুনতে চায়। এতে আমার বিশ্বাস হয়েছিল যে এই লোকটা আমার উপরে পাগল, এ আমাকে খুবই ভালোবাসে, আর আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। এরপরেও বল যে, আমি জানি বাড়িতে খুবই অভাব, তুমি ৬ মাস কোনো রকম ভাবে এখানে কাটিয়ে দিয়েছ, কিন্তু বিশ্বাস করো, সারা জীবন তোমাকে এভাবে কাটাতে হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি খুব পরিশ্রম করে তোমার জন্য বড় দেখে একটা ঘর, গাড়ি আর সোনার গহনা ও বানাব। আমি বললাম, আমার বাড়ি, গাড়ি আর সোনার গয়না চাই না। ব্যাস এমন জীবন চাই যেখানে সবকিছু ঠিক থাকবে, কমপক্ষে কোনো অভাব থাকবে না। যা খেতে মন চাইবে সেটা পেয়ে যাব। আর ভগবান আমাদের সন্তান দিয়ে দিয়ে দেখ।
আর একটা ছোটখাটো ঘর থাকুক যেটা নিজেদের হবে। ও বল, তুমি এত ছোট স্বপ্ন দেখো না, তুমি তোমার স্বামীকে জানো না। আমি তোমার সমস্ত বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি। আমার মাথায় সেই টাকার ব্যাপারটা ছিল। আমার মনে হয়েছিল যে ও নিজেই আমাকে এই কথাটা বলবে। কিন্তু বলেনি, ও আমার কাছে এই কথাটা লুকোনো ছিল। যদিও এখন বাড়িতে খাওয়া দাওয়ার অভাব ছিল না। ও আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসতে লাগল। কখনো এটা নিয়ে আসতেও তো কখনো ওটা। ও আমাকে নতুন কাপড় আর জুতো এনে দিয়েছে। আমাদের দিন খুব ভালো কাটছিল। এসব কারণে আমি এটাও জানতে পারলাম না যে সাপুড়ে আবারও আমাদের গ্রামে এসেছে। আর যে মহিলারা বন্ধা ছিল, তারা যখন বর বাড়িতে থাকত না, তখন তারা সাপুরের কাছে চলে যেত। তাই আমিও ভাবলাম, যখন সবাই যায়, তাহলে আমিও যাই। দেখি আমার স্বামী আগে বেশিরভাগ সময় বাহিরে কাটাত। তো কখনো কাজ পেত, তো কখনো পেত না। যখন কাজ পেত না তখন বাড়িতে থাকত। কিন্তু আজকাল সবসময় ব্যস্ত থাকত। আমি বললাম, আজকালকে তুমি প্রতিদিন কাজ পেয়ে যাও? তখন ও বল, হ্যাঁ, আমি প্রতিদিন কাজ পেয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হয়ে গেল? তখন স্বামী বাহিরের কাজে গেল। আর আমি এই সুযোগে চলে সাপুরের রাজার কাছে গেলাম আমার উদ্দেশ্য সফল করার জন্য। কিন্তু আমি যেই সাপুরের কাছে গেলাম, সেই সাপুরে তো অন্য কেউ নয়, সেটা আমার স্বামীই ছিল। তাহলে কি আমার স্বামী এসব করে? তাহলে আমি কেন মা হয়নি? তারপর আমার স্বামী আমাকে দেখে খুব অবাক হয়ে গেছিল। আর বলল, আসলে আমি মূলত মহিলাদের এই সাপুরের কাছে নিয়ে আসি। আর সেই সাপুরে মহিলাদেরকে ঘরে নিয়ে তারপর কিছুদিন পরে সে মা হয়ে যায়।